বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা একটা অঙ্কের সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা 7 নম্বর সেট। আগের ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের জন্য একটা ই বুক এবং 550টা এরিথমেটিকের উপর একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। এছাড়া ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে 25% ও 1% দুটি ধারাবাহিক ছাড় দেওয়ার পর একটি বস্তু 612 টাকায় বিক্রি করা হলো। যদি বস্তুটির ধার্য মূল্য 960 টাকা হয় তবে এক্সের মান কত? দেখো, এক্ষেত্রে ধার্য মূল্য আর বিক্রয় মূল্য নিয়ে কথা বলা হয়েছে। আমি যদি এখানে ধার্য মূল্য আর এখানে বিক্রয় মূল্য লিখি, প্রথমে বলেছে দুটো ধারাবাহিক ছাড়ের মধ্যে প্রথমটা হচ্ছে 25% ছাড়। প্রথম ক্ষেত্রে 25%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 1/4। 25/100 কাটলে 1/4 আসে। 1/4 ছাড় দেওয়া হয়েছে। ছাড় সবসময় ধার্য মূল্যের উপর দেওয়া হয়, মানে 4 টাকা যদি ধার্য মূল্য হয় তবে 1 টাকা ছাড় দেওয়া হয়েছে। কি বললাম? 4 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে 1 টাকা ছাড় দিয়ে বিক্রি করা হয়েছে, অর্থাৎ 3 টাকায় বিক্রি করা হয়েছে। অর্থাৎ ধার্য মূল্য এবং বিক্রয় মূল্যের রেশিও 4:3। এটা হলো প্রথম ছাড়। দ্বিতীয় ছাড় X% আমি জানি না দ্বিতীয় ক্ষেত্রে ধার্য মূল্য কত ছিল, বিক্রয় মূল্য কত ছিল, কিন্তু এখানেই চেয়েছে যে এখানে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে। ওভারঅল কি বলল? ওভারঅল বলল যে ধার্য মূল্য 960 টাকা যদি হয়, সেই জিনিসটা তুমি বিক্রি করেছো 612 টাকা। অর্থাৎ এক্ষেত্রে ধার্য মূল্য আর বিক্রয় মূল্যের রেশিও 960:612। এটা যদি আমি 12 দিয়ে কাটি তাহলে এখানে হবে 80 আর এখানে 51। অর্থাৎ 80 ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হয়েছে 51। এখন দেখো, প্রথম ক্ষেত্রে ধার্য মূল্য 4 ছিল, বিক্রয় মূল্য 3 হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে ধার্য মূল্য কত ছিল, বিক্রয় মূল্য কত ছিল জানি না, কিন্তু আমি এটা জানি যে দ্বিতীয় ক্ষেত্রে X% ছাড় দেওয়া হয়েছে। দেখো, 4কে কত দিয়ে গুণ করলে 80 হয়, অথবা 3কে কত দিয়ে গুণ করলে 51 হয়, এটা কেটেছে, তাই তো? আমি দেখব যে 4কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে 4 20 80 হয়। 3কে যদি 17 দিয়ে গুণ করি তাহলে 51 হয়। এটা বলতে কি বুঝলাম? দ্বিতীয় ক্ষেত্রে ধার্য মূল্য 20 টাকা ছিল, বিক্রয় মূল্য 17 টাকা হয়েছে। কেন গুণ করলাম আমি একটু পরে আসছি। সিস্টেমটা দেখো, এখানে যেটা হলো আমি এইটা গুণ করে এইখানে মার্ক প্রাইস গুণ করলে মার্ক প্রাইস ওভারঅল আসবে, বিক্রয় মূল্য গুণ করলে ওভারঅল বিক্রয় মূল্য আসবে। কেন আমি একটু পরে বলার চেষ্টা করছি। তাহলে আমি দেখলাম দ্বিতীয় ক্ষেত্রে 20 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 17 টাকা, তাহলে কত টাকা ছাড় দিলাম? 3 টাকা। 20 টাকার ধার্য মূল্যতে আমি 3 টাকা ছাড় দিচ্ছি। যদি 100 টাকা ধার্য মূল্য হয় আমি কত ছাড় দিয়েছি, এটাই প্রশ্ন ছিল। অর্থাৎ আমি ছাড় দিয়েছি 15%, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। দেখো, 15% বার করলাম, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমি 15% ছাড় দিয়েছি। এরা বলেছে দ্বিতীয় ক্ষেত্রে X% ছাড় দিয়েছ, এক্সের ভ্যালু কত? আমি দেখছি দ্বিতীয় ক্ষেত্রে 15% ছাড় দিয়েছি, ওরা X% বলছে, তার মানে এক্সের ভ্যালু 15। এবার প্রশ্ন হচ্ছে যে ধার্য মূল্য গুণ করে ওভারঅল ধার্য মূল্য, অথবা বিক্রয় মূল্য গুণ করে ওভারঅল বিক্রয় মূল্য। এখানে কেন গুণ বললাম? দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কি বলি, যদি 10% ইন্টারেস্ট হয়, তুমি ব্যাংকে 100 টাকা রাখলে 10% ইন্টারেস্ট হলে 1 বছর পরে তুমি 110 টাকা ব্যাংক থেকে পাবে। আমি যদি বলি আবার 2 বছরের জন্য টাকাটা রাখা হয়েছিল, তাহলে প্রথম বছরের জন্য 100 টাকা রাখলে 10% ইন্টারেস্টে 110 টাকা পাবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই টাকাটাই পরের বছর আবার প্রিন্সিপাল হয়ে যায়। এর ওপর আবার 10% ইন্টারেস্ট, 110-এর 10% মানে 11 টাকা ইন্টারেস্ট, 110 + 11 = 121 টাকা তুমি পাবে। অর্থাৎ আমি দেখলাম যদি 100 টাকা ব্যাংকে রাখি 10% কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছর পরে আমি 121 টাকা পাবো।
এইটা কি করে এসছিল? দেখো প্রথম ক্ষেত্রে রেশিও কত ছিল? 10:11। দ্বিতীয় ক্ষেত্রে রেশিও কত ছিল? যদি আমি এটা 10 দিয়ে কাটি দেখবে এটাও 11 আসছে, 11 দিয়ে কাটলে এটা 10 আসছে আর এটা কিন্তু 11 আসছে। অর্থাৎ রেশিওটা 10:11, 10:11, 10:11 এইভাবে কিন্তু চলে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও সাকসেসিভ ডিসকাউন্টের যেরকম সিস্টেমে x+y+xy/100 এই সূত্রই কিন্তু এখানেও চলে। তাই কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমি দেখছি প্রথম বছরের রেশিও 10:11, দ্বিতীয় বছরের রেশিও 10:11, তৃতীয় বছরও 10:11 এইভাবে রেশিও থাকবে। আমি যদি এই দুটোকে গুণ করি 10 10-এ 100 পাবো, এই দুটোকে গুণ করলে 11 11 121 পাবো। তার মানে 100 টাকা যদি আমি রাখি আমি ব্যাংক থেকে 121 টাকা পাবো। অর্থাৎ এক্ষেত্রে সাকসেসিভ ইনক্রিজ হচ্ছে, আর এক্ষেত্রে যখন আমি ছাড় দিচ্ছি তখন ডিক্রিজ হচ্ছে, কিন্তু সিস্টেমটা একই। এইটাকে আর এটাকে দিয়ে গুণ করলে ওভারঅল এটা পাবো এবং এইটা গুণ করলে ওভারঅল এইটা পাবো। আমিও এক্ষেত্রে বলেছিলাম এই দুটোকে গুণ করলে ওভারঅল ধার্য মূল্য পাবো এবং এই দুটোকে গুণ করলে ওভারঅল বিক্রয় মূল্য পাবো। বোঝা গেছে? সিস্টেম আরও আছে, আমি অন্য কোনো কোশ্চেনে দেখবে এরকমই কোশ্চেনে অন্য সিস্টেম বলেছি, আজকে আর একটা অন্য সিস্টেম বললাম। এটা তুলনায় কিন্তু অনেক সোজা হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্নে বলেছে এটার মান কত। দেখো এখান থেকে যদি দেখো 1 2 3 4 5 করে 49 পর্যন্ত চলেছে, এখানে 50 আছে, বলতে পারতে 50 পর্যন্ত চলেছে, কিন্তু আমি এখানে দেখছি আবার 49 থেকে আবার 1 পর্যন্ত ফিরে গেছে। আমি তাহলে বলতে পারি 1 2 3 4 5 করে 49 পর্যন্ত, এখানেও 1 2 3 4 5 করে 49 পর্যন্ত, অর্থাৎ এই দুটো সিরিজ একই, এরা ডাবল সিরিজ এখানে দিয়ে দিয়েছে এবং লাস্টে আলাদা করে 50 যোগ আছে। আমরা একটা সূত্র জানি 1 2 3 এরম করে ন্যাচারাল নাম্বারগুলো যদি n নাম্বার পর্যন্ত থাকে তাহলে এই সিরিজটার যোগফল হচ্ছে n × n+1/2, যেখানে n হচ্ছে শেষ সংখ্যাটা। এক্ষেত্রে 1 2 3 হেনা তেনা করে যে 49 পর্যন্ত আছে, আমি তাহলে বলবো এর শেষ সংখ্যা কত? 49, যেটা ভ্যালু হচ্ছে n। অর্থাৎ এক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 49। আমি যদি n এর ভ্যালু 49 এই সূত্রে বসাই তাহলে আসবে 49 গুণিতক n+1, n এর ভ্যালু 49, তাহলে 49 + 1 50/2। তাহলে এটা থেকে এই পর্যন্ত যোগফল হচ্ছে এইটা। কিন্তু এরকম সিরিজ দুটো আছে, একটা সিরিজের যোগফল এটা, তাহলে দুটো সিরিজের যোগফল আমি 2 দিয়ে গুণ করব। তাহলে এই সিরিজ আর এই সিরিজের যোগফল হলো এটা, এক্সট্রা পড়ে রয়েছে 50। তাহলে উত্তর হবে এইটা +50। এখান থেকে কাটলাম, দেখো এখানে 49 গুণিতক 50 আছে, প্লাস এখানে 50 আছে। আমি যদি 50টা কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 49 + 1, অর্থাৎ 50 গুণিতক 50, যেটা কিনা 2500। অর্থাৎ এই সিরিজটার সাম হচ্ছে 2500, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 3 প্রশ্নে বলেছে দুধের দাম 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের দুধের ব্যবহার এমনভাবে কমানো হলো যে দুধের জন্য ব্যয় পূর্বাপেক্ষা 4% কম হলো। ওই পরিবারের দুধের ব্যবহার শতকরা কত কমানো হয়েছিল? দেখো ব্যয় কিভাবে হয়? ব্যয় মানে কি? আমি কত লিটার অর্থাৎ কত পরিমাণ দুধ কিনলাম, মনে করো 3 লিটার বা 4 লিটার কোনো দুধ আমি কিনলাম, সেই দুধের লিটার প্রতি দাম কত, অর্থাৎ আমি এখানে বলবো ইউনিট প্রতি দাম কত। আমার খরচটা হচ্ছে আমি কত লিটার দুধ কিনলাম এবং 1 লিটার দুধের দাম কত, এই দুটোকে গুণ করলে আমার খরচ আসে। তাই আমরা সবাই জানি। এক্ষেত্রে বলেছে যে দুধের দাম 20% বৃদ্ধি পেল, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20/100 কাটলে আসে 1/5। অর্থাৎ দুধের দাম 1/5 বৃদ্ধি পেল মানে কি? প্রথমে যদি 5 থাকে দাম, পরে 1 বেড়ে 6 হলো। আমি এইটা করছি প্রথমে আর এটা বলছি দ্বিতীয়বারে। প্রথমবারের দাম যদি 5 টাকা থাকে, পরে বেড়ে হলো 1 টাকা বাড়লো, বেড়ে হলো 6 টাকা। বোঝা গেছে? প্রথমে বলেছে যে দুধের জন্য ব্যয় পূর্বাপেক্ষা 4% কম হলো, ব্যয়ের প্রশ্ন বলেছে। চেয়েছে ওই পরিবারের দুধের ব্যবহার শতকরা কত কমানো হয়েছিল। ব্যবহার মানে কত পরিমাণ দুধ প্রথমে কিনতে, পরে কত পরিমাণ কিনছো, তাহলে কতটা কমিয়েছো, এটা প্রশ্ন চাইছে। যেহেতু পরিমাণ চেয়েছে আমি মনে করলাম প্রথমে 100 লিটার দুধ পরিবারে খরচ হতো,
তাহলে প্রথমে পরিবারে কত টাকা খরচ হতো? 5 গুণিতক 100 অর্থাৎ পরিবার ব্যয় করতো 500 টাকা। বলতে পারি, বলেছে ব্যয় পরে 4% কম হয়ে গেল। প্রথমে ব্যয় 500 টাকা হচ্ছিল, 4% ব্যয় কম হচ্ছে, 500-র 4% মানে কত? 20, অর্থাৎ 20 ব্যয় কম হচ্ছে। তাহলে ব্যয় এখন কত হচ্ছে? 500 থেকে 20 কম হলে 480। এখন ব্যয় হচ্ছে 480 টাকা। এখন ইউনিট অর্থাৎ লিটার প্রতি দাম 6 টাকা। আমি 6কে কত দিয়ে গুণ করব যাতে করে 480 হয়? তোমরা বলবে এটা হবে 80, 6 8 48। তাহলে আমি দেখলাম আগে 100 লিটার দুধ লাগছিল, এখন 80 লিটার দুধ লাগছে, অর্থাৎ দুধের পরিমাণ 20 লিটার কম হচ্ছে। 100 লিটারে 20 লিটার কম হচ্ছে মানে আমি বলবো 20% দুধের ব্যবহারটা কমাতে হবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। 100 হচ্ছিল, 20 কমাতে হবে, 100-এ 20 কমাতে হবে মানে 20%। বোঝা গেছে? পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও যদি বিএসি 85 ডিগ্রি এবং বিসিএ কোণের মান 75 ডিগ্রি হয় তাহলে ওসিএ কোণের মান কত? দেখো, এবিসি একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে ও। পরিকেন্দ্র ও বলতে কি বুঝবো? এই ও বিন্দুকে কেন্দ্র করে এ পর্যন্ত মাপ, অথবা ও থেকে বি পর্যন্ত মাপ, অথবা ও থেকে সি পর্যন্ত মাপ নিয়ে যদি একটা বৃত্ত আঁকা যায় তাহলে ওই বৃত্তটা ত্রিভুজের 3টে যে শীর্ষবিন্দু আছে সেটাকে স্পর্শ করবে। তাহলে এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে আমি বলতে পারবো এটাও বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ এবং এটাও বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই 3টের মাপ কিন্তু সমান হবে। বোঝা গেছে? এবারে এখানে দিয়েছে বিএসি কোণের মান হচ্ছে 85 ডিগ্রি, এই টোটাল কোণটা 85 ডিগ্রি। বিসিএর এই টোটাল কোণটা 75 ডিগ্রি। একটা ত্রিভুজের দুটো কোণের মান দেওয়া আছে, দুটো কোণের সমষ্টি কত? 85, 5 90, 7 160। 160 ত্রিভুজের 3টে কোণের যোগফল 180, এই দুটো কোণের যোগফল যদি 160 হয় তাহলে এই কোণটার মান হচ্ছে 20 ডিগ্রি। এই পর্যন্ত বোঝা গেছে? এবারে বলেছে ওসিএ কোণের মাপ কত? আমি ওসিএ ত্রিভুজটাকে আঁকি আগে। দেখো, এই ত্রিভুজের বলেছে ওসিএ এই কোণটার মান কত। দেখো, আমরা কি জানি, এই যে বৃত্তচাপ এসি বৃত্তচাপ, খেয়াল করো, এই এসি বৃত্তচাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। মানে কি, এই যে এ আর সি দিয়ে তুমি যে বৃত্তচাপটা আছে, এ আর সি পয়েন্টগুলো দিয়ে যদি কেন্দ্রের সঙ্গে মিশিয়ে দাও, যেটা কেন্দ্রে কোণ উৎপন্ন হবে সেটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। আর ওই দুটো পয়েন্ট দিয়েই যদি বৃত্তের পরিধিতে মিশিয়ে দাও তাহলে যে কোণটা উৎপন্ন হবে তাকে বলা হবে পরিধিস্থ কোণ। আমরা জানি কেন্দ্রের কোণটা, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রের কোণটা পরিধির কোণের ডবল হয়, অর্থাৎ পরিধির কোণ যদি 20 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রের কোণটা হবে 40 ডিগ্রি, জাস্ট ডবল হয়ে যায়, কিন্তু একই বৃত্তচাপের উপর হতে হবে। বুঝে গেছে? তাহলে এই কোণটা 40, এই ত্রিভুজটাকে আমি এইখানে আঁকছি। এটা ও ছিল, এটা এ, এটা সি। ও কোণের এখানটা 40 ডিগ্রি আছে, আর বলেছি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। কেন? এটা রেডিয়াস, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এটা সমান। আমরা জানি দুটো বাহু সমান হলে এই কোণ দুটো সমান হবে। এই ত্রিভুজের এই কোণটা যদি 40 হয় তাহলে এই দুটো কোণের যোগফল কত? 140 ডিগ্রি। তার কারণ ত্রিভুজের 3টে কোণের মান 180 ডিগ্রি। এটা যদি 40 হয় তাহলে বাদবাকি দুটো কোণের যোগফল হবে 140। যেহেতু এই দুটো কোণ সমান তাই এটাকে 2 দিয়ে ভাগ করে আমি বলবো এই প্রতিটা কোণের মান হচ্ছে 70 ডিগ্রি করে, অর্থাৎ ওএসি কোণের মানও 70 ডিগ্রি, ওসিএ কোণের মানও 70 ডিগ্রি, যেটা প্রশ্নে চেয়েছে। তাহলে উত্তর হলো অপশান নাম্বার 2। পরের প্রশ্ন। 5 প্রশ্নে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের উপর পিটি একটি স্পর্শক টানা হলো। পিসির মান 3 সেন্টিমিটার, পিটি 6 হলে বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো, এক্ষেত্রে এই বহিস্থ বিন্দু থেকে এখানে একটা স্পর্শক টানা হয়েছে যার মান হচ্ছে পিটি, আর এই বিন্দু থেকেই আর একটা বৃত্তকে ছেদ করে বেরিয়ে গেছে। এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা বৃত্তের সেন্টার। এক্ষেত্রে একটা সূত্র আছে, বহিস্থ বিন্দু থেকে এই স্পর্শক যেটা আছে তার স্কোয়ার, পিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু
এইখান থেকে বৃত্তকে যেখানে প্রথম ছেদ করছে সেই মাপ, গুণিতক ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তকে আবার যেখানে দ্বিতীয়বার ছেদ করেছে তার মাপ। বোঝা গেছে? স্পর্শক যে মানটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এখান থেকে বৃত্তকে প্রথমবার যেখানে ছেদ করেছে সেই মাপটা, এখান থেকে বৃত্তকে দ্বিতীয়বার যেখানে ছেদ করেছে সেই মাপটা গুণ করতে হবে। এটা হচ্ছে সূত্র। তাহলে পিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু পিসি ইন্টু পিবি। পিটির ভ্যালু 6 দেওয়া আছে, তাহলে 6 স্কোয়ার। পিসির ভ্যালু 3 দেওয়া আছে, আমি পিবির ভ্যালুটাকে বার করি। 6 6 36, এখানে 3 ছিল, তাহলে পিবির ভ্যালু হচ্ছে 12। পিবি মানে কি? এইখান থেকে এই পর্যন্ত ভ্যালু হচ্ছে 12, পিসির ভ্যালু দেওয়া ছিল 3, এই টোটালটা 12, এইটুকুনি 3 যদি হয় তাহলে বাদ বাকি এটা কত হবে? টোটালটা 12 থেকে 3 বাদ দিলে এটা হবে 9। এটা কি? এটা হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস যদি 9 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়, অর্থাৎ ব্যাসার্ধের মান 4.5, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 15 কিমি দূরবর্তী একটি স্থানে যেতে এ বি এর তুলনায় 30 মিনিট বেশি সময় নেয়, কিন্তু যদি এ তার বেগ দ্বিগুণ করে তবে ওই স্থানে যেতে সে বি এর থেকে 1 ঘন্টা কম সময় নেয়। বি এর গতিবেগ কত? কি বলেছে? 15 কিলোমিটার একটা জায়গায় দুজন মিলে যাচ্ছে, এ আর বি মিলে। যেতে গিয়ে দেখা যাচ্ছে এ বি এর তুলনায় 30 মিনিট কম সময় নিচ্ছে, বেশি সময় নিচ্ছে, অর্থাৎ বি যা সময় নেবে এ তার থেকে আরও 15 মিনিট বেশি নেবে, 30 মিনিট। বোঝা গেছে? আবার যদি এ তার স্পিডটাকে ডাবল করে দেয় তাহলে বি এর থেকে 1 ঘন্টা সময় কম নেবে। বি এর থেকে এ, অর্থাৎ বি যা সময় নেবে তার থেকে 1 ঘন্টা সময় কম নেবে। 1 ঘন্টা মানে কি? 60 মিনিট সময় কম নেবে। কখন নেবে? এর স্পিড প্রথমে ছিল 1, যদি স্পিডটাকে ডাবল করে দেয়, অর্থাৎ গতিবেগের কথা বলা হচ্ছে, এর গতিবেগ প্রথমে যদি 1 থাকে তখন সে বি এর তুলনায় 30 মিনিট সময় বেশি নেবে। এর গতিবেগ যদি ডাবল হয়ে যায়, অর্থাৎ 2 হয়ে যায়, তখন বি এর তুলনায় সে 1 ঘন্টা বা 60 মিনিট সময় কম নেবে। কখন? ওই 15 কিলোমিটার যে ফিক্সড ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা যাওয়ার জন্য। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স যদি ফিক্সড হয়, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব হয়, তখন ডি এর ভ্যালুটাকে 1 মনে করে নাও, তাহলে এস এর ভ্যালু কত হবে? 1/t। এটা বলতে বোঝায় স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও ঠিক তার উল্টো হবে। বোঝা গেছে? এখানে গতিবেগের অনুপাত 1:2, তাহলে সময়ের অনুপাতটা কত হবে? ঠিক উল্টো, অর্থাৎ 2:1। এটা বলতে বোঝায় এর সময় প্রথমে যদি 2 ইউনিট লাগতো, পরে এর সময় লাগছে 1 ইউনিট। তাহলে এর সময় প্রথম আর পরের সময়ের মধ্যে পার্থক্য কত? প্রথমে 2 লাগছিল, পরে 1 লাগছে, অর্থাৎ সময়ের পার্থক্য হচ্ছে 1। কিন্তু আমি সময়ের পার্থক্য কি দেখতে পাচ্ছি? এইখান থেকে এই পর্যন্ত সময়ের পার্থক্য 3, এইখান থেকে 30, আর এইখান থেকে এই পর্যন্ত সময়ের পার্থক্য 60। টোটাল সময় 60 + 30 90। আমি দেখতে পাচ্ছি সময়ের পার্থক্য 1, এখানে দেখতে পাচ্ছি 60 আর 30 90। এখানে প্লাস আর মাইনাস, এটা দেখে অনেকের গণ্ডগোল হতে পারে। দেখো পার্থক্য মানে এইটা বিয়োগ -60, কেন এটা কম লাগছে? 30 মাইনাস -60, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাই এই দিকের ফিগার মাইনাস আর এদিকের ফিগার যদি প্লাস থাকে সংখ্যাগুলোকে যোগ করে দেবে। এখানে 2 ইউনিট সময় লাগছিল, এখানে 1 ইউনিট লাগছে, এদের মধ্যে পার্থক্য 1, অর্থাৎ 1 ইউনিটের মান 90 মিনিট। এখানে আমি 1 ইউনিট দেখতে পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে এর সময় লেগেছিল 1 ইউনিট বা 90 মিনিট। বোঝা গেছে? এখানে এর সময় লেগেছে 90 মিনিট, বি এর কত লেগেছে? বি এর থেকে 60 মিনিট সময় এর কম লেগে 90 মিনিট হয়েছে, তাহলে বি এর অবশ্যই 150 মিনিট ছিল, তবেই 150 থেকে 60 মিনিট কম হয়ে এর কিন্তু 90 মিনিট হওয়া উচিত। বোঝা গেছে? তাহলে বি এর 150 মিনিট সময় লাগলো কখন? এই 15 কিলোমিটার দূরবর্তী একটা স্থানে যেতে। তাহলে বি 150 মিনিটে যাচ্ছে 15 কিলোমিটার। প্রশ্ন দিয়েছে বি এর গতিবেগ কত, অর্থাৎ 60 মিনিটে বি কতটা যাবে সেটাই কিন্তু প্রশ্ন। দেখো এখান থেকে একটা শূন্য কমিয়ে দিলে 15 আসছে, তাহলে আমি এখান থেকে একটা শূন্য কমিয়ে দিয়ে বলবো 6 কিলোমিটার উত্তর হবে। অর্থাৎ বি 60 মিনিটে 6 কিলোমিটার যাচ্ছে,
অর্থাৎ প্রতি ঘন্টায় বি এর বেগ হচ্ছে 6 কিলোমিটার, অর্থাৎ বি এর স্পিড 6 কিমি পার আওয়ার, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 7-এর প্রশ্নে বলেছে কোনো বস্তু 10% ছাড় দেওয়ার পর 360 টাকায় বিক্রি করা হলো, যদি ছাড় না দেওয়া হতো তবে 25% লাভ হতো, বস্তুটির ক্রয় মূল্য কত? কি বলেছে দেখো, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্য নিয়ে কথা বলা হয়েছে। কেন? আমরা জানি ছাড় দেওয়া হয় ধার্য মূল্যের ওপর, অর্থাৎ যেটা লিস্টেড প্রাইস আছে সেই প্রাইসের ওপর ছাড় দেওয়া হয়। তুমি দোকানে যখন কিছু কিনতে যাবে তখন যে দামটা লেখা থাকে তার থেকে কিছু দাম কমাতে বলো, সে বলে ঠিক আছে 5% বা 10% আমি ছাড় দিচ্ছি, অর্থাৎ যেটা লেখা আছে প্রিন্টেড প্রাইস তার সেটাকে বলা হবে ধার্য মূল্য। এক্ষেত্রে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্য এই 3টে জিনিস আছে। প্রথমে বলেছে 10% ছাড় দিয়ে 360 টাকায় বিক্রি করছে। 10% ছাড় মানে কি? যদি 100 টাকা লেখা থাকে তোমাকে 10 টাকা ছাড় দিয়ে 90 টাকায় বিক্রি করলো, এটা বলতে পারি। কিন্তু দেখা যাচ্ছে 360 টাকায় বিক্রি করেছে, আমি বলছি 90 টাকায় বিক্রি করেছে, ওরা বলছে 360 টাকায় বিক্রি করেছে। আমি প্রথমে কি দেখলাম, বিক্রয় মূল্য আর ধার্য মূল্যের রেশিও ছিল এইটা, ওরা এটার ভ্যালু দিচ্ছে 360, এটাকে 4 দিয়ে গুণ করলে 360 আসে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে আমি বলবো ধার্য মূল্য ছিল 400 টাকা। বোঝা গেছে? এবারে বলছে 25% লাভ করবে। 25%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 25/100 অর্থাৎ 1/4। 1/4 লাভ হবে মানে কি? লাভ কার ওপরে হবে? লাভ হবে সবসময় ক্রয় মূল্যের ওপরে। যদি কিছু বলা না থাকে লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, অর্থাৎ 4 টাকা যদি ক্রয় মূল্য হয় 1 টাকা লাভ হবে। 4 টাকা ক্রয় মূল্য যদি 1 টাকা লাভ হয় তাহলে তুমি বিক্রি করবে কত টাকায়? 5 টাকায়। কি বললাম? 4 টাকা যদি ক্রয় মূল্য হয় তুমি বিক্রি করবে 5 টাকায়। এখন প্রশ্ন আসবে বিক্রয় মূল্য তো এখানে, আমি কেন মার্ক প্রাইসের নিচে লিখলাম? আমি লিখলাম এই কারণে এখানে কোনো ছাড় দিচ্ছে না, মানে যে 1 টাকায় কিনবো আমি যে টাকাটা প্রিন্ট করে দেবো সেই টাকাটাই বিক্রি করব, কোনো ছাড় দেবো না। সেলিং প্রাইস যদি মার্ক প্রাইসের ওপর কিছু ছাড় দাও তখন সেলিং প্রাইস আসবে, যদি কোনো ছাড় না দাও তাহলে যে দামটা লেখা আছে মার্ক প্রাইস বা ধার্য মূল্য করা আছে সেখানেই তুমি বিক্রি করবে। তাই 4 টাকায় 1 টাকা লাভ মানে 4 টাকার জিনিসটা আমি 5 টাকায় বিক্রি করব, কিন্তু আমি বিক্রয় মূল্যের তলায় লিখছি না। তার কারণ হচ্ছে বিক্রি আমি যেটা করছি সেটা হচ্ছে মার্ক প্রাইসেই, অর্থাৎ কোনো ছাড় না দিয়ে। বোঝা গেছে? তাহলে 4 টাকা যদি সিপি হয় 5 টাকা হচ্ছে এমপি, অর্থাৎ মার্ক প্রাইস। কিন্তু আমি দেখে নিয়েছি যে মার্ক প্রাইস তো 400, প্রথমেই বার করেছি। 5কে কত দিয়ে গুণ করলে 400 আসে? 80 দিয়ে। আমি দেখো 4 আর 5 লিখেছিলাম, মানে এই দুটো রেশিও হচ্ছে 4:5। এটাকে 80 দিয়ে গুণ করে 400 আসছে, মানে এটাকেও 80 দিয়ে গুণ করে আমি বলবো কস্ট প্রাইস হচ্ছে 320 টাকা, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা গেছে? এক্ষেত্রে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও ছিল 4:5। আবার বলছি বিক্রি যখন করছি 4 টাকার জিনিসটা 1 টাকা লাভ 5 টাকায় বিক্রি করছি, বিক্রয় মূল্যের নিচে বসাচ্ছি না এই কারণেই যে আমি কোনো ছাড় দিইনি, মানে ধার্য মূল্যে বিক্রি করেছি, তখন যেটাই ধার্য মূল্য সেটাই কিন্তু বিক্রয় মূল্য। বোঝা গেছে? পরের প্রশ্ন 8-এর প্রশ্নে বলেছে এক ব্যক্তি দুটি বই মোট 400 টাকায় ক্রয় করেন। প্রথম বইটি 20% ক্ষতিতে ও দ্বিতীয় বইটি 60% লাভে বিক্রয় করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না। প্রথম বইটির ক্রয় মূল্য কত? দেখো এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি দুটো বইয়ের মোট দাম দেওয়া আছে, প্রথম বইটার দাম চেয়েছে। যদি দুজনের মোট দেওয়া থাকে প্রথম বা দ্বিতীয়র দাম চায়, তখন আমি জানি যদি রেশিও বার করা যায় প্রথম বইটার দাম ইস্টু দ্বিতীয় বইটার দাম যদি বার করা যায় তাহলে ওই 400 টাকাকে আমি দুজনের মধ্যে ভাগ করতে পারবো, তাই তো? রেশিও বার করতে গেলে তারপরেই মনে আসে আমি এটাকে অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করতে পারবো কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি প্রথম বইটা 20% ক্ষতিতে বিক্রি করেছে, ক্ষতি বলতে আমি মাইনাস চিহ্ন দিলাম। পরেরটা দ্বিতীয় বইটা 60% লাভে বিক্রি করেছে। ওভারঅল কোনো লাভ বা ক্ষতি হয়নি, মানে 0% আমি মাঝখানে লিখলাম, যেটাকে অ্যাভারেজ ভ্যালু বলা হয়। মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হলো না, মানে এখানে 0%। আমরা জানি এই দুটোকে বিয়োগ করতে হয়, এটা 20, আর এই দুটো ক্রস বিয়োগ করলে এখানে আসে 60, অর্থাৎ এই রেশিওটা সেটা হচ্ছে 3:1। এই রেশিওটা কি রেশিও আসে?
এই রেশিওটা আসে ক্রয় মূল্য বা সিপির রেশিও, এটা মনে রাখো। অর্থাৎ প্রথম বইটা আর দ্বিতীয় বইয়ের ক্রয় মূল্যের অনুপাত 3:1। অর্থাৎ প্রথম বই এবং দ্বিতীয় বইয়ের মিলিত দাম 3/4 ইউনিট। প্রশ্নে দিয়েছে দুটোর মিলিত দাম 400 টাকা। 4 ইউনিটের ভ্যালু 400 টাকা হলে 1 ইউনিটের ভ্যালু কত? 100 টাকা। কি চেয়েছে? প্রথম বইটার ক্রয় মূল্য কত? প্রথম বইটার ক্রয় মূল্য 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 300 টাকা। এটা এই প্রশ্নের উত্তর, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে যদি cos a + b = 1/2 সমান sin a - b হয় এবং a b সূক্ষ্মকোণ, তবে cosec a - b এর মান কত? দেখো cos a + b = হাফ। এখান থেকে আমি কিভাবে লিখতে পারি? cos a + b = 1/2। তুমি খেয়াল করবে এখানে cos আছে, cosের কত ডিগ্রির ভ্যালু 1/2 হয়? আমরা জানি cos 60-র ভ্যালু 1/2 হয়, তাই আমি 1/2-এর জায়গায় cos 60 লিখতে পারি। অর্থাৎ cos a + b = cos 60 লিখলে আমি বলবো cos 60-র ভ্যালু তো 1/2, তাহলে এখানে যেটা লিখেছিল আমি সেটাকেই এখানে লিখলাম। এই দুটোকে যদি কম্পেয়ার করো, cos আছে, a + b আছে, 60 আছে, অর্থাৎ কম্পেয়ার করলে আমি বুঝতে পারছি a + b এর ভ্যালু 60 ডিগ্রি। বোঝা গেছে? একই রকমভাবে এখানে দেওয়া আছে sin a - b এর ভ্যালুও 1/2, sin a - b এর ভ্যালুও 1/2। আমি দেখব এখানে সাইন দেওয়া আছে, সাইনের কত ডিগ্রি অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 1/2। আমরা জানি সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2, তাই 1/2-এর জায়গায় আমি সাইন 30 লিখলাম। আমি যদি এই দুটোকে কম্পেয়ার করি, সাইন আছে, a - b আছে, আর ওখানে 30 ডিগ্রি আছে, অর্থাৎ a - b এর ভ্যালু 30 ডিগ্রি। এবার এই দুটোকে আমি যদি পাশাপাশি বসিয়ে সমাধান করি, তাহলে a এর ভ্যালু কত আসবে? দেখো এমনি সমাধান করার থেকে একটা জিনিস জেনে রাখবে, দুটো সংখ্যার সমষ্টি এবং দুটো সংখ্যার বিয়োগফল যদি দেওয়া থাকে, তাহলে বড় ভ্যালুটার মান হবে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এবং ছোট অ্যাঙ্গেলটার ভ্যালু হবে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তোমরা যেরকম সমাধান করো, সমাধান করলে এইটাই আসে, তাহলে এটা আসবে 15 ডিগ্রি। বোঝা গেছে? অথবা এটাকে এমনি সমাধান যেরকম করে করতে পারো। a এর ভ্যালু হবে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, b এর ভ্যালু হবে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এবার বলেছে কোসেক a - b এর ভ্যালু কত? কোসেক a - b এর ভ্যালু কত? কোসেক a এর ভ্যালু 45 ডিগ্রি এবং b এর ভ্যালু 15 ডিগ্রি। দেখো এখানে বলেছিল a ও b সূক্ষ্মকোণ, অর্থাৎ <90 ডিগ্রি, যেটা এখানে আছে। কোসেক 30, কোসেক 30-র ভ্যালু কত? কোসেক 30-র ভ্যালু হচ্ছে 2, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, একটি চোঙের উচ্চতা ও ব্যাস উভয়ের মান h একক। একটি সর্ববৃহৎ গোলক চোঙ থেকে কেটে নেওয়া হলে বাকি অংশের আয়তন কত? দেখো এই একটা চোঙ, এই চোঙের উচ্চতা আর ব্যাস উভয়ের মানই h একক। ব্যাস বলতে বোঝায় এইটাও h, এবং এখান থেকে এই পর্যন্ত যে ভ্যালু, এটা হচ্ছে উচ্চতা, এটার মানও হচ্ছে h। এবার এখান থেকে একটা গোলক, সর্ববৃহৎ গোলক কাটছো। দেখো সর্ববৃহৎ গোলক যদি কাটি, আমি এইভাবে কাটতে পারবো। সবচেয়ে বড় মাপের একটা গোলক কেটে নিলাম। যখন এই গোলকটা আমি কাটছি, আমি দেখছি এই গোলকের ব্যাসের মান হবে এর ব্যাসের মানের সঙ্গে সমান, অর্থাৎ h। বোঝা গেছে? এই একটা সর্ববৃহৎ মাপের গোলক কেটে নিলাম। কেটে নিলে এই গোলকের ব্যাস যা হবে সেটা হবে চোঙের ব্যাসের সঙ্গে সমান, অর্থাৎ গোলকের ব্যাস h, চোঙের ব্যাসও কিন্তু h। বুঝে গেছে? তাহলে আমি এখান থেকে কি কি ডাটা পাচ্ছি একটু লিখি। চোঙের উচ্চতা, এটা দেওয়া আছে h প্রশ্নে। চোঙের ব্যাস দেওয়া আছে h, তাহলে চোঙের ব্যাসার্ধ আমি কি লিখব? ব্যাসের অর্ধেক। ব্যাস যেহেতু h দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে h/2। চোঙের উচ্চতা পেয়েছি, চোঙের ব্যাসার্ধ পেয়েছি, আমি চোঙের আয়তন বার করতে পারবো। চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই r² h, পাই r², আর মানে কি? ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে h/2, পাই r² ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে h।
বোঝা গেছে? এটা করলে আসবে পাই এইচ স্কোয়ার ইন্টু এইচ কিউব, অর্থাৎ পাই এইচ কিউব বাই 4। এটা হচ্ছে টোটাল চোঙের আয়তন, টোটাল যে চোঙটা আছে। এখান থেকে একটা গোলক কেটে নেওয়া হয়েছে, যে গোলকের ব্যাস হচ্ছে এইচ। গোলকের ব্যাস, এবার গোলকের কেস এখানে হচ্ছে, গোলকের ব্যাস দেওয়া আছে এইচ, তাহলে গোলকের ব্যাসার্ধ কত? গোলকের ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক। গোলকের আয়তনের ফর্মুলা কি? গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3 পাই, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, যেটা কিনা h/2 এর কিউব, গোলকের আয়তনের ফর্মুলা। এটা যদি ক্যালকুলেশন করি কি আসবে? 4/3 পাই এইচ এর কিউব বাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা যদি কাটি তাহলে আসবে পাই এইচ কিউব বাই 6। এটা কি? গোলকের আয়তন। তাহলে বলেছে বাকি অংশের আয়তন, অর্থাৎ চোঙের আয়তন থেকে যদি গোলকের আয়তনটা বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশের আয়তন থাকবে। চোঙের আয়তন পেয়েছি পাই এইচ এর কিউব বাই 4, সেখান থেকে গোলকের আয়তন পেয়েছি পাই এইচ কিউব বাই 6। এটাকে যদি মাইনাস করে দিই তাহলে বাকিটার আয়তন পড়ে থাকবে এবং এটাই উত্তর হবে। এখান থেকে যদি আমি লসাগু করি, এটা হবে 12, 3 পাই এইচ কিউব মাইনাস 2 পাই এইচ কিউব। দেখো 12 লসাগু এলো মানে আমি এখান থেকে এটা উত্তর করতে পারতাম। তাহলে এটা আসবে পাই এইচ কিউব বাই 12, অর্থাৎ বাকি অংশের আয়তন এটা, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।